রায়গড় গ্রামে বৈশাখী তার বাবা প্রকাশের সঙ্গে থাকতো। বৈশাখী একজন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিল এবং তার বাবা প্রকাশ একজন ফুচকা বিক্রেতা। প্রকাশ ফুচকা বিক্রি করে অনেক কষ্ট করেই বৈশাখীর ইঞ্জিনিয়ারিং পড়াশোনার খরচ বহন করে। একদিন রাতে বৈশাখী তার ঘরে পড়াশোনা করছিল, তখনই প্রকাশ হাতে চায়ের কাপ নিয়ে তার কাছে আসে। বৈশাখী মা, এই নে মশলা চা। চা খেলে রাতে তোর পড়াশোনা করতে সুবিধা হবে। বাবা, ঘুম থেকে উঠে এত কষ্ট করে তোমাকে চা বানানোর কি দরকার ছিল? আমার যখন দরকার হতো আমি চা বানিয়ে নিতাম। আমি থাকতে কষ্ট করে উঠে চা করতে যাবি? এতে তোর পড়াশোনা ডিস্টার্ব হবে, তাই আমি বানিয়ে নিয়ে এলাম। প্রকাশ তার মেয়েকে এই বলে চা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে সময় কাটতে থাকে। বৈশাখী দিনরাত পরিশ্রম করে খুব ভালো নাম্বারে ইঞ্জিনিয়ারিং পাস করে। প্রকাশ তার মেয়ের পাস করার খুশিতে গ্রামের সকলকে মিষ্টি মুখ করায়। বৈশাখী, আজ আমি অনেক খুশি। আজ তুই তোর মা এবং আমার স্বপ্ন পূরণ করেছিস। তাই তুই একবার চাকরিতে সেটেল হয়ে গেলে ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেব। বাবা, আবার তুমি আমার বিয়ের কথা ভাবছো? তোমাকে কতবার বলেছি না এখন আমি বিয়ে করতে চাই না। তুই বিয়ে করতে না চাইলেও আমি তোর বিয়ে দেব, কারণ আমার বয়স হয়েছে। জানি না কখন কি হয়, তাই তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে আমি শান্তি পাবো। প্রকাশ বৈশাখীকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে সময় কাটতে থাকে। বৈশাখী ইঞ্জিনিয়ারিং পাস করে খুব ভালো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করতে শুরু করে। সেখানেই বিক্রম নামের এক ছেলের সঙ্গে বৈশাখীর আলাপ হয়। বিক্রম এবং বৈশাখী তাদের বাড়িতে বিয়ের কথা বললে সকলে রাজি হয়ে খুব ধুমধাম করে দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর বৈশাখী শ্বশুরবাড়ি চলে গেলে তার শাশুড়ি সুজাতা তাকে বলে, বৌমা, ছেলের বিয়ে দেওয়ার পর একবারও ভাবিনি বিয়ের পর আমাদের এরকম দিন দেখতে হবে। কেন মা, কি এমন হয়েছে যে আপনি এরকম কথা বলছেন? বৌমা, ছেলে পছন্দ করেছে তাই এক ফুচকাওয়ালার মেয়েকে বাড়ির বউ বানিয়েছি, কিন্তু তোমার বাড়ি থেকে যে এরকম যৌতুক পাবো সেটা আশা করিনি। সুজাতার মুখে এই কথা শুনে বৈশাখী অনেক দুঃখী হয়ে যায়। তখনই বিক্রম সেখানে আসে। মা, আবার তুমি বৈশাখীর সঙ্গে মজা করতে শুরু করে দিয়েছো? হ্যাঁ বাবা, বৌমা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, একটু মজা না করলে তো আসর জমবেই না। সুজাতা এই বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখী ও বিক্রমের সঙ্গে তাদের রুমে চলে আসে। এভাবে কয়েকদিন কেটে যায়। বৈশাখী তার চাকরির সাথে সাথে সংসারও খুব ভালোভাবেই সামলায়, কিন্তু তার সত্ত্বেও সুজাতা এবং তার মেয়ে বন্দনা বৈশাখীকে নানা রকম ভাবে বিরক্ত করতে থাকতো। এরকমই একদিন সুজাতা তার ঘরে বসেছিল, তখনই বন্দনা সেখানে আসে। মা, দাদা প্রেম করেছিল তো কি হয়েছে? ওই ফুচকাওয়ালার মেয়েকে বাড়ির বউ বানানো কি খুব দরকার ছিল? বন্দনা, এই সব কিছুই তোর দাদার জেদের কারণেই হয়েছে, না হলে ওই বৈশাখীকে বাড়ির বউ বানানো তো অনেক দূরের কথা, বাড়ির চাকরও বানাতাম না। সুজাতা এবং বন্দনা নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই বিক্রম সেখানে আসে। বন্দনা, তাড়াতাড়ি আমার ব্যাগ প্যাক করে দে তো, আমাকে কাজের সূত্রে কয়েক মাসের জন্য বিদেশে যেতে হবে। বিক্রমের কথা শুনে বন্দনা তার ব্যাগ প্যাকিং করার জন্য ঘরে চলে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যেই বিক্রম সকলের সঙ্গে দেখা করে বিদেশে চলে যায়। বিক্রমের বিদেশে চলে যাওয়ার পর বৈশাখী খুব ভালোভাবে তার সংসার এবং কাজ করতে থাকে, কিন্তু এদিকে বন্দনা এবং সুজাতা বৈশাখীকে বিরক্ত করার জন্য নানা রকম বুদ্ধি খাটাতে থাকে। মা, আজও বৌদি কাজে যাওয়ার তাড়াতে সবজি ভাত রান্না করেছে। প্রত্যেকদিন এভাবে সবজি ভাত খেয়ে খেয়ে আমি অসুস্থ না হয়ে পড়ি। বন্দনা, তুই ওর হাতের সবজি ভাত খেয়ে অসুস্থ হয়ে যাবি, কিন্তু আমি তো ওকে দেখে দেখে অসুস্থ হচ্ছি, কারণ ওই ইঞ্জিনিয়ার বউয়ের চক্করে আমি কত ধনী পরিবারের বিয়ের প্রস্তাব এড়িয়ে গিয়েছি। তারা মা ও মেয়ে দুজনে নিজেদের মধ্যে কথা বলে আফসোস করছিল। তখনই বাড়িতে মনোজ নামের একটি ধনী ব্যক্তি আসে। বাড়িতে আসতে পারি? একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন, কি দরকারে আপনি এখানে এসেছেন? আমি রিয়েল এস্টেটের বড় বিজনেসম্যান, আমার নাম মনোজ চৌধুরী। কিছুদিন থেকে আমার একটা বিল্ডিং আপনার বৌমা আটকে রেখেছে। আপনি যদি বৌমাকে বলে একটু সাহায্য করেন, আমি আপনাদের 10 লক্ষ টাকা দেব। ওরে বাবারে, সত্যি সত্যি আপনি আমাদের 10 লক্ষ টাকা দিবেন? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? না বৌদি, এটা স্বপ্ন নয়, সত্যি। 10 লক্ষ টাকা আপনার হতে পারে, শুধু আপনি আমার এই কাজটা করে দিন। দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি 1-2 দিনের মধ্যেই আপনার এই প্রজেক্টের ফাইলটা পাস করিয়ে দেব। আপনি শুধু 10 লাখ টাকার ব্যাগ প্যাক করে রেখে দিন।
সুজাতার কথা শুনে প্রকাশ সেই ফাইলটা রেখে সেখান থেকে চলে যায়। এদিকে বন্দনা এবং সুজাতা 10 লক্ষ টাকার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। যেই ফুচকাওয়ালার মেয়ের জন্য আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারছিলাম না, আজ সেই মেয়ের জন্য আমরা লাখপতি হতে চলেছি। হ্যাঁ রে বন্দনা, আমার তো ভাগ্যের ওপর বিশ্বাসই হচ্ছে না যে একটা সিগনেচারের বদলে 10 লাখ টাকা পাবো। তারা দুই মা ও মেয়ে নিজেদের মধ্যে কথা বলে অনেক খুশি হয়ে যায়। তখনই বৈশাখী অফিস থেকে বাড়ি ফিরে আসে। বৌমা, এই নাও গ্লুকোজ জল। অফিসে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাড়াতাড়ি এই জল খেয়ে একটু বিশ্রাম নাও। আমি আর বন্দনা তোমার খাবারের ব্যবস্থা করছি। সুজাতা তার বৌমাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৈশাখী তার শাশুড়ি এবং ননদের এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যায় এবং তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে সে তার ঘরে চলে যায়। তখনই সুজাতা এবং বন্দনা ফাইল হাতে বৈশাখীর রুমে আসে। বৌমা, বিশ্রাম করার আগে তাড়াতাড়ি এই ফাইলটা সাইন করে দাও, একটু আর্জেন্ট আছে। মা, এটা কিসের ফাইল আর আমাকে এটাতে সাইন করতে হবে কেন? বৈশাখী এই বলে সুজাতার হাত থেকে ফাইলটা নিয়ে দেখতে শুরু করে এবং তখনই সে জোরে চেঁচিয়ে সুজাতাকে বলে, মা, এ আপনি কোন ফাইল আমাকে সাইন করতে দিচ্ছেন? এটা একজন ফ্রড রিয়েল এস্টেট বিজনেসম্যানের বিল্ডিং বানানোর ফাইল, যেটা সে বেইমানি করে সরকারের জমিতে বানানোর চেষ্টা করছে, আর আপনি বলছেন আমি এটাতে সাইন করে দেব? বৌমা, সাইন করতে ক্ষতি কি আছে? এই ফাইলে সাইন করার বদলে যে আমরা 10 লক্ষ টাকা পাবো, তাই আমাদের সকলের কথা ভেবে তুমি এই ফাইলে সাইন করে দাও। মা, আপনি বুঝতে পারছেন না, ও আমাদের সঙ্গে ফ্রড করছে। আপনাদেরকে টাকার লোভ দেখিয়ে ও এই বিলটা পাস করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বৈশাখী সুজাতা এবং বন্দনাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিছুতেই বৈশাখীর কথা শুনতে রাজি হয় না এবং জোর করে তারা বৈশাখীকে ফাইলে সাইন করতে বাধ্য করে। সুজাতা এবং বন্দনা সাইন করা ফাইল প্রকাশকে দিয়ে দেয় এবং তার বদলে তারা 10 লক্ষ টাকা পেয়ে যায়। এভাবেই কিছুদিন পরে ওই ফাইলে সাইন করার অপরাধে বৈশাখীর চাকরি ছেড়ে যায়। বৈশাখী শাশুড়ি ও ননদের এরকম ব্যবহার দেখে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে। বৈশাখী, এবার তুই কি করবি ঠিক করেছিস? বাবা, আমার শাশুড়ি আর ননদের লোভের কারণে আজ আমাকে চাকরি ছাড়তে হয়েছে, আর চাকরি ছাড়ার সাথে সাথে আমার ক্যারিয়ারও ধ্বংস হয়ে গিয়েছে। আমাকে এখন আর কেউ চাকরি দেবে না, তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি তোমার সঙ্গে ফুচকার ঠেলাই বসবো। না না বৈশাখী, তোকে এটা করতে হবে না। এত বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে তুই ফুচকার ঠেলায় বসবি? বাবা, বড় ইঞ্জিনিয়ার হওয়ার আগে আমি তোমারই মেয়ে, তাই তুমি আমাকে বাধা দিও না। আমি তোমার সঙ্গে ঠেলায় বসলে বেশি খুশি থাকবো। বৈশাখী তার বাবাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং পরের দিন থেকে তার বাবাকে সে ফুচকা বিক্রিতে সাহায্য করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। বৈশাখী বাবার সঙ্গে ফুচকা বিক্রি করলে আশেপাশের গ্রামবাসীরা তাকে দেখে খুব হাসাহাসি করতে থাকে, কিন্তু বৈশাখী তাদের কোনো কথাতেই কান না দিয়ে তার বাবার সঙ্গে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এরকমই একদিন বৈশাখী এবং তার বাবা খেতে বসেছিল। সেই সময় বিক্রম তার মা সুজাতা এবং বোন বন্দনার সঙ্গে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। বৈশাখী, এত কিছু হয়ে গেল, তুমি একবারও আমাকে বলনি? আমি চলে যাওয়ার পর মা আর বন্দনা তোমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। বিক্রম, যা হয়ে গিয়েছে সব ভুলে যাও। তুমি মা আর বন্দনাকে এই বিষয় নিয়ে আর কিছু বলো না। বৈশাখী বিক্রমকে এই বলে কাঁদতে শুরু করে দেয়। বৈশাখীকে এভাবে কাঁদতে দেখে বিক্রম, সুজাতা এবং বন্দনা অনেক দুঃখী হয়ে যায়। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও। টাকার লোভে হাজার বারণ করার সত্ত্বেও আমরা জোর করে তোমাকে ফাইলে সাইন করালাম। আমাদের একটা ভুলের কারণে তোমাকে চাকরি ছেড়ে চলে আসতে হলো। সত্যি বৌমা, আমরা অনেক অপরাধ করেছি, যার কোনো ক্ষমা হয় না। সুজাতা এই বলে বৈশাখীর কাছে ক্ষমা চাইতে থাকে এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে। তখনই বিক্রম বৈশাখীকে বলে, বৈশাখী, আমার অনুপস্থিতিতে তোমার সঙ্গে মনোজ যা অন্যায় করেছে আমি আজ তার উচিত শিক্ষা দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছি। তাই তুমি মন খারাপ না করে কাল থেকে আবার চাকরি জয়েন করে নেবে। সবকিছু ঠিক হয়ে গেছে। বিক্রমের কথা শুনে বৈশাখী অনেক খুশি হয়ে যায় এবং খুশি খুশি সে তার বাবার আশীর্বাদ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় এবং সেই দিন থেকে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে নিজেদের বাকি জীবনটা কাটায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পে।
রংপুর গ্রামে মনীষা তার পরিবারের সঙ্গে থাকতো। মনীষার বাবা একটি কারখানায় কাজ করত। তার বাবার মাইনের টাকায় তাদের সংসার যেমন তেমন করে চলতো। সেই কারণে মনীষার কোনো ইচ্ছায় ঠিকমতো পূরণ হতো না। তাই মনীষা সবসময় মন খারাপ করে বসে থাকতো। এরকমই একদিন মনীষা তার মায়ের সঙ্গে খেতে বসেছিল। মা, কয়েকদিন পর আমার জন্মদিন আসছে, তাই প্রতি বছরের মতো এবছরও আমাকে শুধু পায়েস খাইয়ে দিও না। আমার বান্ধবীদের জন্মদিনে তারা যেমন গিফট পায়, আমাকেও গিফট দিও। দেখ মনীষা, প্রতি বছরের মতো এবছরও হাত টান আছে। মা, তোমরা সবসময় এরকম করো। দূর, ভালো লাগে না। আমার এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না। এখানে সারা জীবন আমাকে এভাবেই কষ্টে কাটাতে হয়। মনীষা এই বলে খাওয়া ছেড়ে তার ঘরের ভেতরে চলে যায়। এদিকে সঙ্গীতা মেয়ের ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। মনীষার জন্মদিনের সময় চলে আসে। মনীষার মা সঙ্গীতা প্রত্যেক বছরের মতো পায়েস বানিয়ে মনীষাকে খেতে দেয় এবং একটি কম দামি ব্যাগ মনীষাকে গিফট করে। মনীষা, এই ব্যাগটা তোর বাবা অনেক খুঁজে তোর জন্য নিয়ে এসেছে, তাই জন্মদিনের গিফটটা তোর পছন্দ হয়েছে তো? মা, জীবনে প্রথমবার তোমরা আমাকে গিফট দিয়েছো, তাই খুব পছন্দ না হলেও এটা আমি অ্যাডজাস্ট করে নেব। তোমাদেরকে বেশি চিন্তা করতে হবে না। মনীষা তার মাকে এই বলে বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার বয়ফ্রেন্ড রাজীব সেখানে হাতে একটা গিফট নিয়ে আসে। এই নাও মনীষা, তোমার জন্মদিনের গিফট। তাড়াতাড়ি দেখে বলো গিফটটা কেমন লাগলো। আরে বাহ রাজীব, বাবা মায়ের মতো এবছর তুমিও আমাকে গিফট দিচ্ছ। সত্যি এবছরের জন্মদিন আমার সারা জীবন মনে থাকবে। মনীষা এই বলে রাজীবের গিফট খুলতে শুরু করে। তখনই সে দেখে রাজীব তার জন্য অ্যান্ড্রয়েড ফোন কিনে এনেছে। মনীষা এই দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, অ্যান্ড্রয়েড ফোন! এত দামি ফোন কেনার টাকা তুমি কোথায় পেলে রাজীব? তুমি তো কোনো কাজও করো না। মনীষা, আগের বছর জন্মদিনে তোমাকে দুঃখী দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, তাই তখন থেকেই একটু একটু করে পকেট মানি বাঁচিয়ে এটা তোমার জন্য কিনে এনেছি। এবার এই ফোনের সাহায্যে তুমি আমার সঙ্গে সারাদিন কথা বলতে পারবে। রাজীবের কথা শুনে মনীষা অনেক খুশি হয়ে যায় এবং এভাবেই তাদের সম্পর্ক চলতে থাকে। রাজীব প্রায় সময় কিছু কিছু টাকা জমিয়ে মনীষাকে কিছু না কিছু গিফট কিনেই দিতে থাকে। এভাবে কয়েক মাস কেটে যায়। মনীষার কলেজ কমপ্লিট হওয়ায় তার মা ও বাবা তার জন্য ভালো সম্বন্ধ খুঁজতে শুরু করে। এরকমই একদিন মনীষা তার ঘরে বসেছিল, তখনই তার মা সেখানে আসে। মনীষা, তোর জন্য একটা দারুণ সুখবর আছে। তোর শহরের আন্টি বিশাখা তোর জন্য শহরে একটা ভালো সম্বন্ধ দেখেছে। ছেলেটা সরকারি চাকরি করে। ওর সঙ্গে বিয়ে হলে তুই অনেক সুখী হবি মা। এ কি বলছো মা? ছেলে শহরে থাকে? বিয়ের পর আমিও শহরে শিফট হয়ে যাব? তাহলে তুমি বিশাখা আন্টিকে হ্যাঁ বলে দাও, আমি ওই ছেলেকেই বিয়ে করব। মনীষার মুখে এই কথা শুনে সঙ্গীতা অনেক খুশি হয়ে যায়। এদিকে মনীষাও বিয়ে করে শহরে যাওয়ার কথা ভেবে মনে মনে অনেক খুশি হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। সকলে মনীষা এবং বিক্রমের বিয়ের তোড়জোড়ে ব্যস্ত হয়ে পড়ে। এরকমই একদিন মনীষা বাজারে শপিং করতে গিয়েছিল, তখনই রাজীব সেখানে আসে। এ কি মনীষা, আমি কদিন চাকরির ইন্টারভিউ দিতে শহরে চলে গেলাম, তুমি এখানে অন্যজনের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেলে? রাজি হব না তো কি করব? তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে গরিবী জীবন কাটাবো? আমি তোমাকে ভালো রাখার জন্যই তো শহরে ইন্টারভিউতে গিয়েছিলাম। ভেবেছিলাম যদি চাকরিটা হয়ে যায় আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তোমার মতো ছেলের দুর্ভাগ্য কোনোদিন সৌভাগ্যে পরিণত হবে না। তাই চাকরি পাওয়ার আশার সাথে সাথে আমার স্বপ্ন দেখাও ছেড়ে দাও, কারণ তুমি হাজার চেষ্টা করলেও আমার আর বিক্রমের বিয়ে আটকাতে পারবে না। মনীষা এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীব তার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। কয়েকদিন পরে মনীষা বিক্রমের সঙ্গে বিয়ে করে শহরে চলে যায়। শ্বশুর বাড়িতে মনীষার কয়েকদিন ভালোভাবেই কাটছিল। হঠাৎ একদিন বিক্রম কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই মনীষা বিক্রমকে বলে, আরে বিক্রম, এ তুমি কোন ধরনের পোশাক পরেছো? তোমাকে এই পোশাকে চাকরিজীবী কম দারোয়ান বেশি মনে হচ্ছে। মনীষা কি সব যাতা বলছো? দারোয়ানের চাকরি করি, দারোয়ান মনে হবে না তো কি মনে হবে? এই দারোয়ানের পোশাক পরে আমি আমার ডিউটিতে যাচ্ছি। বিক্রমের মুখে এই কথা শোনা মাত্রই মনীষা হতভম্ব হয়ে যায় এবং মন খারাপ করে বিক্রমকে বলে, বিক্রম, মা বলছিল তুমি সরকারি চাকরি করো, তাহলে কি বিয়ের আগে তুমি সব মিথ্যে কথা বলেছিলে? আমি মিথ্যে কথা বলতে যাব কেন? তোমার মা একদম ঠিক কথাই বলেছে। আমি একটি সরকারি হাসপাতালে সিকিউরিটি গার্ডে চাকরি করি। বিক্রম মনীষাকে এই বলে কাজে চলে যায়।
এদিকে মনীষা তার স্বামীর সিকিউরিটি গার্ডের চাকরির কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। হায় ভগবান, কত আশা করে শহরে বিয়ে করেছিলাম, কিন্তু সব শেষ হয়ে গেল। এবার সারা জীবন এই সিকিউরিটি গার্ডের সঙ্গে আগের মতো কষ্ট করেই কাটাতে হবে। মনীষা এই বলে মন খারাপ করে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে মনীষার শাশুড়ি কমলা তাকে এভাবে দুঃখী দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে বৌমা? সকাল থেকে দেখছি তুমি মন খারাপ করে আছো। বিক্রমের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? না মা, ঝগড়া হতে যাবে কেন? আজ বাড়ির কথা খুব মনে পড়ছিল, তাই মন খারাপ। মনীষা তার শাশুড়িকে এই বলে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। মনীষা তার শ্বশুর বাড়িতে যেমন তেমন করে দিন কাটাতে থাকে। একদিন সে সবজি কিনতে বাজারে গিয়েছিল। মনীষা ঘুরে ঘুরে বাজারে সবজি কিনছিল, তখনই হঠাৎ সে বাজারে রাজীবকে দেখতে পায়। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি? আমার এক্স বয়ফ্রেন্ড রাজীব গ্রাম থেকে শহরে এই বাজারে এসে কি করছে? মনীষা এই বলে রাজীবের কাছে চলে যায়। রাজীব মনীষাকে দেখে হতভম্ব হয়ে যায়। আরে রাজীব, তুমি এখানে কি করছো? তোমার বিয়ের আগে আমি যে সফটওয়্যার কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে সিলেক্ট হয়ে ভালো পোস্টে চাকরি করছি, আর কোম্পানির তরফ থেকে একটা ফ্ল্যাট পেয়ে সেখানে আনন্দের সঙ্গেই আছি। এবার তুমি বলো, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার স্বামীর সঙ্গে কেমন দিন কাটছে? রাজীব, তোমাকে কষ্ট দিয়ে আমি সুখে নেই, কারণ যে সুখের খোঁজে আমি বিক্রমকে বিয়ে করেছিলাম তা আমার কপালে কোনোদিনই জুটবে না, কারণ বিক্রম একটা হসপিটালে কম মাইনের সিকিউরিটি গার্ডের কাজ করে। মনীষা রাজীবকে এই বলে মন খারাপ করে সবজি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। এদিকে রাজীব মনীষার কষ্টের কথা শুনে অনেক দুঃখী হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। মনীষা রাজীবের ভালো চাকরি এবং ফ্ল্যাটের কথা ভেবে মনে মনে অনেক আফসোস করতে থাকে, এবং তখনই সে রাজীবকে ফোন লাগায়। হ্যালো রাজীব, আমি মনীষা বলছি। তুমি কি কাজে ব্যস্ত আছো? ফ্রি থাকলে আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? হঠাৎ দেখা করার কথা বলছো কেন? তোমার বাড়িতে সব ঠিকঠাক আছে তো? রাজীব, সবাই ঠিক আছে। আজ আমার হঠাৎ তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, তাই ফোন করলাম। মনীষার কথায় রাজীব দেখা করার জন্য রাজি হয়ে যায়। এদিকে মনীষা বাজারে যাওয়ার অজুহাত দিয়ে রাজীবের সঙ্গে দেখা করতে চলে যায়, এবং দুজনে একে অপরের সঙ্গে দেখা করে নিজেদের পুরনো প্রেমের কথা মনে করে ঘুরে বেরিয়ে সময় কাটাতে থাকে। এভাবে প্রত্যেক দিন মনীষা কোনো না কোনো বাহানা করে রাজীবকে ফোন করে দেখা করার জন্য বলে, এবং মনীষা তার শাশুড়িকে মিথ্যে কথা বলে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। কমলার তার বৌমার এরকম ব্যবহারে অনেক সন্দেহ হয়। আজ বিক্রম বাড়িতে এলে বৌমার কথা বলতেই হবে, কারণ প্রত্যেকদিন বাড়ির বউ এভাবে নানা রকম অজুহাত দিয়ে বাইরে ঘুরে বেড়াবে, এটা ঠিক নয়। কমলা এই বলে বিক্রমের আসার অপেক্ষা করতে থাকে, এবং কিছুক্ষণ পরে বিক্রম বাড়িতে এলে তাকে সব কথা জানায়। মা, তুমি শুধু শুধুই মনীষার উপর সন্দেহ করছো। হয়তো শহরে সে নতুন কোনো বন্ধু বানিয়েছে আর প্রতিদিন তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। বাবা বিক্রম, তোর বউয়ের ব্যবহার দেখে মনে হয় না যে সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যায়, তাই এবার তোকেই বৌমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। তারা মা ও ছেলে দুজনে একে অপরের সঙ্গে কথাই বলছিল, তখনই মনীষা বাড়ি ফিরে আসে। মনীষাকে বাড়ি আসতে দেখে বিক্রম বলে, মনীষা, মা বলছে তুমি প্রতিদিন কাজ শেষ করে বাইরে ঘুরে বেড়াচ্ছ, আর তোমার এরকম ব্যবহার দেখে মায়ের সন্দেহ হচ্ছে। তুমি কি বলবে যে তুমি কোথায় যাও? বিক্রম, অনেকদিন থেকে আমিও তোমাকে এই ব্যাপারটা পরিষ্কারভাবে বলবো ভাবছিলাম, তাই আজ যখন এই বিষয়ে কথা উঠেছে আমি তোমাকে বলেই দিতে চাই যে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে চাই। মনীষার মুখে এই কথা শুনে বিক্রম অনেক দুঃখী হয়ে যায়, কারণ সে মনীষাকে অনেক বেশি ভালোবাসতো। তাই সে মনীষাকে কোনো কিছু না বলেই দুঃখী মনে ঘরের ভেতরে চলে যায়। এদিকে স্বামীর এরকম ব্যবহার দেখে মনীষা ব্যাগ প্যাকিং করে রাজীবের সঙ্গে দেখা করতে চলে আসে। রাজীব, আমি বিক্রমকে ডিভোর্সের কথা বলে ওই বাড়ি ছেড়ে দিয়েছি। এখন থেকে আমি তোমার সঙ্গে তোমার ফ্ল্যাটেই থাকবো। সত্যি মনীষা, তোমার আজ এরকম ব্যবহার দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। কোন খারাপ সময়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম সে কথাই ভেবে আফসোস করছি। রাজীব, তুমি এরকম বলছো কেন? আমি কি এমন ভুল করেছি যে তুমি এরকম করে বলছো আমাকে? আজ তোমার এরকম ব্যবহার দেখে আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি যে তুমি মানুষকে নয় টাকাকে ভালোবাসো, আর এই টাকার লোভের কারণে তুমি একদিন আমাকে ছেড়েছিলে, আর আজ তোমার স্বামীকে ছাড়তে রাজি হয়ে গেলে। তোমার মতো মেয়েকে আমি কোনোদিনই গ্রহণ করব না মনীষা। রাজীব মনীষাকে এই বলে তাকে রাস্তায় ছেড়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাজীবের এরকম ব্যবহার দেখে মনীষা অনেক দুঃখী হয়ে যায় এবং রাস্তায় বসে কাঁদতে শুরু করে।
তখনই সেখানে মনীষার স্বামী বিক্রম আসে। কি হলো, তুমি এভাবে রাস্তায় বসে কাঁদছো কেন? আমার সঙ্গে বাড়ি চলো। যতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার ডিভোর্স হচ্ছে না, তুমি আমার বাড়িতেই থাকবে। বিক্রমের মুখে এই কথা শুনে মনীষা তার ভুল বুঝতে পারে এবং মন খারাপ করে কাঁদতে কাঁদতে সে তার স্বামীর কাছে ক্ষমা চায়। বিক্রম, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক লোভী হয়ে গেছিলাম, আর আমার লোভের কারণেই আমি এরকম একটা ডিসিশন নিয়েছি। কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি আমাকে আরেকটা সুযোগ দিতে পারবে? বিক্রম মনীষাকে অনেক ভালোবাসতো, তাই সে তাকে আরেকটা সুযোগ দেয় এবং দুজনে সেখান থেকে বাড়ি ফিরে আসে। মনীষা দ্বিতীয়বার নিজের সংসার ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয় এবং নতুন করে তার স্বামীর সামান্য টাকাতেই অনেক সুখের স্বাচ্ছন্দ্যের জীবন কাটায়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন গল্পে।